বাংলাদেশ, আমেরিকা অথবা ইউরোপ হঠাৎ কেন দাপট বাড়ছে কট্টরপন্থীদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা এখন জামাতের হাতে। এবার কি বাংলাদেশের কুর্সিতে বসবে জামাত? কট্টরপন্থীদের দাপটে আমেরিকা কি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? ইউরোপে কি এবার সংকটে শরণার্থীরা? বাংলাদেশ হোক, নেপাল হোক, ব্রিটেন হোক, আমেরিকা হোক, সব দেশেই এখন এক অস্থির পরিস্থিতি। কোনো এক পক্ষ আপনাকে বেছে নিতে হবে। হয় আপনি ডানপন্থী, নয় আপনি বামপন্থী। মধ্যপন্থার দিন শেষ। আপনারা যদি বাংলাদেশের দিকে তাকান, মধ্যপন্থা নিয়ে থাকার চেষ্টা করেছিল এই বিপ্লব করে উঠে আসা ছাত্রদের দল, জাতীয় নাগরিক পার্টি। ফল কী হলো? একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের ভোট হচ্ছে আর জিতছে জামাত। হাসিনা বিরোধী আন্দোলন করলো ছাত্ররা আর ভোটে জিতছে জামাত। এখন আপনি বলতেই পারেন যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভোট, এতে কি এসে গেল? তা বলে কি বাংলাদেশের ক্ষমতা জামাত দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে? তা ঠিক নয়। কিন্তু হাসিনা পরবর্তী সময়ে যে ভোট হচ্ছে, প্রথমবার যে ভোট হচ্ছে, সেই ভোটের ট্রেন্ড কিন্তু অন্য সুরে গাইছে। মানুষ কি চায় তার কিন্তু সামান্য হলেও প্রভাব এই ভোটে পড়ছে। দুটো বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা জাহাঙ্গীরনগর। দুটোতেই বিপুল ভোটে জয় পেয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ডাকসুর শেষ ভোট হয়েছিল 2019 সালে, অর্থাৎ প্রায় 6 বছর আগে। সবাই এই ভোটের দিকে তাকিয়েছিলেন, কেননা বাংলাদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলাদা। পশ্চিমবঙ্গে যেমন যাদবপুর প্রেসিডেন্সি একটা রাজনৈতিক সচেতন হিসেবে দেখা হয়, বা ভারতবর্ষে যেমন জেএনইউ বা দিল্লি ইউনিভার্সিটি দেখা হয়, ঠিক তেমনি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির অন্য গুরুত্ব রয়েছে। পাকিস্তান যুদ্ধের সময় এই বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল এবং অনেক ইতিহাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রয়েছে। বাংলাদেশকে স্বাধীন করতে বহু শিক্ষক, বহু পড়ুয়া প্রাণ দিয়েছিলেন। তাদের স্মৃতিসৌধ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। এই বিশ্ববিদ্যালয় এক অর্থে বলতে গেলে বাংলাদেশের নবজাগরণের প্রাণকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের আঁতুড়ঘর। এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশের চালিকা শক্তি ছিল এই বিশ্ববিদ্যালয়, এবং এই হাসিনা বিরোধী আন্দোলনও কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। কোটা বিরোধী মিছিল শুরু করেছিলেন ছাত্ররা, তার উপর লাঠি চালিয়েছিল পুলিশ। তখন থেকেই কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি ডিঙিয়ে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের সমস্ত অঞ্চলে। এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট হলো আর ইসলামী ছাত্র শিবির কট্টরপন্থীরা জিতে গেল, আর বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল বা এই ছাত্রদের যে দল এনসিপি যে ভোট হলো, দেখা গেল এরা কেউ কোনো সিট পেল না, আসন পেল না। 28টি আসনের অধিকাংশতেই কিন্তু জয়ী হলো জামাতের ছাত্র শিবির। ধরা হয়েছিল, জানা গেছিল বিএনপির একটা ছাত্র শিবিরা ভালো কিছু করতে পারে, কিন্তু কেউ কোনো কোলকে পেল না। এটা অত্যন্ত আশ্চর্যের যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা নিয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের নবজাগরণের প্রতীকৃত, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে কোনো আন্দোলনের মুখ, সেই বিশ্ববিদ্যালয়ে জিতছে জামাতের শিবির, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল, যারা মুক্তিযুদ্ধের সময়
কট্টর পাকিস্তানিদের হয়ে মুক্তিযোদ্ধাদের মেরেছিল, সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে যাচ্ছে। তাহলে কি ধর্মীয় গোঁড়ামি জিতে যাচ্ছে? চরম রক্ষণশীল সমাজ তৈরি হতে যাচ্ছে? সেটাকেই বেছে নিচ্ছে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এটা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির উপর কী ধরনের প্রভাব ফেলবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট তো হয়ে গেছে, যেখানে শিবির জিতেছে আপনাদের বললাম। এবার রাজশাহী হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট হবে এবং মতিগতি যা ট্রেন্ড যেদিকে যাচ্ছে, ফল অন্যরকম হওয়ার সম্ভাবনা কিন্তু কম। একটা বিষয় বলাই যায় যে হাসিনা বিদায়ের পর বিএনপি ভেবেছিল যে বাংলাদেশের ক্ষমতা দখল করা তাদের পক্ষে খুব সহজ হবে। এই ছাত্র ভোট বুঝিয়ে দিল লড়াই কিন্তু খুব সহজ হবে এমন নয়, যতই এটা ছাত্রদের ভোট বলা হোক না কেন। আর ছাত্রদের দল সম্পর্কে বাংলাদেশের লেখক গবেষক বদরুদ্দিন ওমর কয়েকদিন আগে, তার মৃত্যুর আগে বলে গেছেন এক সাক্ষাৎকারে যে ছাত্ররা বলছে তারা বামপন্থী নয়, তারা ডানপন্থীও নয়, তারা মধ্যপন্থী। মধ্যপন্থী বলে তো দুনিয়ায় কিছুই নেই। তাদের বলতে হবে তারা কি, তারা কিসের দল করছে। তারা শ্রমিকের কথাও বলছে না, তারা কৃষকের কথাও বলছে না, অর্থাৎ স্পষ্ট নীতি নেই, তাই ভোটও নেই। হাসিনা বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন একসঙ্গে হাতে হাত ধরে হেঁটেছিল ছাত্ররা আর সঙ্গে জামাত। আজকে জামাত জিতে যাচ্ছে, ছাত্রদের অস্তিত্ব আস্তে আস্তে সংকটের মধ্যে পড়ছে। এই জামাতের দাপট আরও যদি বাড়তে শুরু করে, ছাত্ররা তখন কি করবে সেটা কিন্তু দেখার। পাশাপাশি আরও একটা বিষয় আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগের যে ভোটার তারা কোন পক্ষ নেয়। যতই হোক, যাই হোক, যতই নিষিদ্ধ করা হোক, বাংলাদেশে এখনও 20-25% ভোট আওয়ামী লীগের রয়েছে। তারা কোন দিকে যায় তার উপরেই কিন্তু নির্ভর করবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। পাশের দেশ বাংলাদেশের কথা বললাম, এবার অনেক দূরের দেশ আমেরিকার দিকে যদি তাকান, সেখানেও কিন্তু মধ্যপন্থার জমানা শেষ হচ্ছে। সেখানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর। অনেকে বলছেন যে আমেরিকায় কি তাহলে গৃহযুদ্ধের সূচনা হচ্ছে, গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে আমেরিকা। কেননা একজন আমেরিকান আরেকজন আমেরিকানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, এ দৃশ্য আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। কেন এমন কথা বলছি? সাম্প্রতিক অতীতে একটা খুনকে কেন্দ্র করে আমেরিকার যা পরিস্থিতি তা অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা সকলেই জানেন যে চার্লি কার্ক নামে এক ব্যক্তিকে কয়েকদিন আগে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে। কে এই চার্লি কার্ক? চার্লি কার্ক হচ্ছেন শ্বেতাঙ্গদের নেতা, চরম দক্ষিণপন্থী, উদারপন্থার কট্টর বিরোধী, শরণার্থী, অভিবাসী, গর্ভবাদের অধিকার, তৃতীয় লিঙ্গের অধিকার, চার্লি সব কিছুর বিরোধী ছিলেন। তিনি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই ব্যক্তিকেই প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে মঞ্চ থেকে। সেই অভিযুক্তকে FBI গ্রেপ্তারও করেছে। কিন্তু বিষয়টা এখানে কিন্তু থেমে নেই। চার্লি কার্কের মৃত্যু কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে। কী প্রশ্ন? এখন আমেরিকায় খোঁজা হচ্ছে এই মৃত্যুর পর কারা চার্লির নামে নিন্দা করছেন বা চার্লির নীতির সমালোচনা করছেন। ট্রাম্প প্রশাসন ধরেই নিচ্ছে যেসব লোক চার্লির মৃত্যুতে খুশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধরুন আপনি টেক্সাস হোক বা পেনসিলভেনিয়া বা হিউস্টন, কোনো একটা জায়গার অফিসে বসে সহকর্মীকে বলছেন, পাশের সহকর্মী বসে আছে ল্যাপটপ নিয়ে, বলছেন চার্লিকে এভাবে খুন করা ঠিক হয়নি, কিন্তু চার্লি যে নীতি মেনে চলতেন, চার্লির যে নীতি সেটাও ঠিক নয়। এই মন্তব্য করার জন্য আপনার কিন্তু চাকরি চলে যেতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু হ্যাঁ, আমেরিকায় এখন এটাই হচ্ছে এক্সপোজ চার্লিস মার্ডারার্স, অর্থাৎ
চার্লির খুনিদের প্রকাশ্যে আনুন। যে খুনি চার্লিকে খুন করেছে সে নয়, যারা চার্লির মতবাদের বিরোধী তাদেরও প্রকাশ্যে আনতে হবে। এই নামে ক্যাম্পেইন শুরু হয়েছে এখন আমেরিকা জুড়ে। কে কোথায় চার্লির বিরুদ্ধে কথা বলছেন, কে কার সোশ্যাল মিডিয়ায় কি লিখছেন, সব কিছু খুঁজে বার করছে আর একটা দল। বাংলাদেশেও ঠিক একই ঘটনা, যে আপনি কার সাথে কথা বলছেন, কাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, কাকে ফেসবুকে কী ট্যাগ করছেন, সেটাও যেমন বাংলাদেশে খোঁজা হচ্ছে। একটা চরম গণতান্ত্রিক দেশ, সভ্য দেশ, আমেরিকাতেও কিন্তু সেই একই চিত্র, যে কোথায় কি হচ্ছে, এবং বেছে বেছে সেই সব লোককেও নিশানা করা হচ্ছে যে ইতিমধ্যে এই ধরনের মন্তব্য করার জন্য বা সোশ্যাল মিডিয়া লেখার জন্য অনেকে চাকরি গিয়েছে, হয়তো আগামী দিনে আরও যাবে। এ তো সমাজ মাধ্যমের মন্তব্য। সেটা যেমন হচ্ছে, দেশের সেনাবাহিনীর মধ্যেও এই বিষয়ে তদন্ত চলছে। স্বাভাবিকভাবেই সমাজের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই আগুনে জল ঢালার বদলে আরও ঘি ঢেলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকারী জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন যে যারা চার্লির বিরুদ্ধে তারা আমেরিকার শত্রু, তারা বামপন্থী, তাদের তিনি দেখে নেবেন। ভাইস প্রেসিডেন্ট ভান্স আরও এক পা এগিয়ে বলছেন তা ভয়ঙ্কর কথা। কি বলছেন? এই রাজনৈতিক হত্যায় যারা খুশি তাদের কেউ ছাড় পাবেন না। এমনিতেই গত কয়েক মাসে একের পর এক রাজনৈতিক খুন হয়েছে আমেরিকায়। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুপক্ষের লোকেরই প্রাণ গিয়েছে। কার্কের মৃত্যুর পর রক্তারক্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু যুগ আগে মার্টিন লুথার কিংয়ের মৃত্যুর পর যেমন হিংসা, খুনোখুনি দেখেছিল আমেরিকা, যদিও মার্টিন লুথার কিং আর চার্লি কার্কের তুলনা করা আজকের দিনে দাঁড়িয়েও ঠিক নয়, কিন্তু অনেকে মনে করছেন কার্ককে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইছেন চরম কট্টরপন্থীরা, যারা কার্ককে শহীদের মর্যাদা দিতে চাইছেন। এই লড়াইটায় বর্ণ, জাতি, ধর্ম সবই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিষয়টা আরও স্পষ্ট হবে যদি আমরা ইউরোপের দিকে যাই। এবার কয়েকদিন আগে লন্ডনে একটা মিছিল বেরিয়েছিল। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ফলো রাখেন তারা প্রত্যেকেই জানেন, 1 লক্ষেরও বেশি মানুষ সেই মিছিলে হেঁটেছিলেন, যা ইংল্যান্ডের ইতিহাসে, ব্রিটেনের ইতিহাসে খুব কমই দেখা গিয়েছিল। সেই মিছিলের স্লোগান ছিল ইউনাইট দ্য কিংডম। মোদ্দা কথা, ব্রিটেন শুধু ব্রিটিশদের, শরণার্থীদের দেশ থেকে তাড়াতে হবে। লন্ডন ধর্মশালা নয়, যে লোক আসলো আর এসে ঢুকে গেল আর থাকতে শুরু করে দিল, এটা হবে না। লন্ডন থেকে, ব্রিটেন থেকে অশ্বেতাঙ্গ এবং অন্য দেশের লোকেদের তাড়াতে হবে, বিশেষ করে মুসলমানদের তাড়াতে হবে। এবং সেখানে মুসলিম বিরোধী স্লোগান কিন্তু লাগাতার উঠেছিল। পুলিশ বাধা দেয় এবং পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এই মিছিলের ডাক দিয়েছিলেন টমি রবিনসন নামে এক দক্ষিণপন্থী নেতা। রবিনসন সদ্য জেল থেকে ছাড়া পেয়েছিলেন। মিছিল থেকে শ্রদ্ধা জানানো হয় আমেরিকার চরমপন্থী নেতা চার্লি কার্ককে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সমাবেশে ভাষণ দিয়েছিলেন কিন্তু দুনিয়ার অন্যতম ধনী ইলন মাস্ক। মাস্ক বলেন, এ লড়াই জিততে হবে, নইলে মরতে হবে। পাল্টা টমি রবিনসনও বুঝিয়ে দেন তারা মরতে রাজি আছেন, কিন্তু কোনোভাবেই হারতে নয়। এই মিছিল থেকে নানা রকমের অশান্তির খবর আসে। একাধিক জায়গায় শ্বেতাঙ্গ নন এমন লোকজনকে তাড়া করতে শুরু করেন বিক্ষোভকারীরা। লন্ডনের মেয়র সাদিক খান মুসলিম এবং পাকিস্তানি, তাকেও গালমন্দ করা হয় এই মিছিল থেকে। লন্ডনের এই মিছিল দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন লন্ডনের রাস্তায় এমন স্লোগান শুনে শিউরে উঠেছেন তিনি। আমাকে কয়েকজন লন্ডনে থাকেন বলেছেন যে তারা অত্যন্ত ভয় হয়ে আছেন। শুধু তাই নয়, অনেক জায়গায় যে বয়কটও শুরু হচ্ছে। আগামী দিনে কোথায় ব্রিটেন দাঁড়াবে কেউ বলতে পারছে না। পাল্টা মিছিলও হয়েছে শরণার্থীদের সমর্থনে।
তবে ব্রিটেন শুধু নয়, ইউরোপের একাধিক দেশে শরণার্থী বিরোধী রব উঠে গেছে। ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড সমস্ত জায়গায় এই ধরনের অসন্তোষকে কাজে লাগিয়ে বাড়ছে চরমপন্থা, কট্টরপন্থীরা, অতি কট্টরপন্থীদের দাপট। তার কারণ তারা মনে করছেন আজ তারা নিজ ভূমে পরবাসী, তাদের চাকরি, তাদের থাকার জায়গা, তাদের খাদ্য সব কেড়ে নিচ্ছে বাইরে থেকে আসা অভিবাসীরা। কেউ আসছে মিডল ইস্ট থেকে, কেউ আসছে পাকিস্তান থেকে, কেউ যাচ্ছে বাংলাদেশ থেকে, কেউ যাচ্ছে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর থেকে। তারা চাইছে আমাদের দেশ আমাদের থাকুক। সম্প্রতি জার্মানিতে একটা ভোট হয়, সেখানে বিপুল ভোট পেয়েছে অতি দক্ষিণপন্থীরা। এরা সবাই শরণার্থী বিরোধী। যদিও জার্মানিতে শরণার্থীদের জায়গা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর থেকে অনেক কম। বিক্ষোভ শুধু ইউরোপ বা আমেরিকাতে নেই, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়াতেও। পরিস্থিতি এমন হচ্ছে যেন সবাইকে বাধ্য করা হচ্ছে দুটো ভাগে পোলারাইজ, শার্প পোলারাইজেশন, দুটো ভাগে ভাগ হয়ে যেতে। এক পক্ষ উদার, সবাইকে আশ্রয় দেওয়ার পক্ষে, অন্য পক্ষ কট্টর, উগ্র, জাতীয়তাবাদী, কাউকে ঢুকতে দেব না, শরণার্থী বিরোধী। হয় আপনি ডান দিকে, নয় আপনি বাঁ দিকে। মাঝামাঝি বলে কোনো বস্তু যে আছে তা এদের কেউই বিশ্বাস করেন না। হয় পক্ষ নিন, নয় শেষ হয়ে যান। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা পৃথিবীর ব্যালেন্স যে সংকটে পড়েছে তা নিয়ে সন্দেহ নেই। চারিদিকে যদি তাকান, ইসরায়েল থেকে আমেরিকা, গাজা থেকে বাংলাদেশ, নেপাল থেকে ইন্দোনেশিয়া, সমস্ত জায়গায় একটা অস্থির পরিস্থিতি। এই অস্থিরতার শেষ কোথায় সত্যি আমরা জানি না।